বিশেষ করে আমাদের রাজ্যে এখন যেটা চলছে, কেউ বলছে ত্রিপুরাল্যান্ড চাই, কেউ বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই। এখন কেউ কেউ বলছে তাহলে জেএমপি তারা কি চায়? ত্রিপুরাল্যান্ড চাই না বলছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই না বলছে, তাহলে জেএমপি কি চায়? আমরা আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা ত্রিপুরাল্যান্ড চাই না, গ্রেটার ত্রিপুরাল্যান্ডও আমরা চাই না। কেন চাই না এই বিষয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, আমি বিস্তারিত সেখানে বলতে চাইছি না, কারণ এটা কাল্পনিক প্রসূত একটা দাবি। ইচ্ছা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু তার বাস্তবতা, তার ভৌগোলিক, তার রাজনীতি, তার অর্থনীতি, তার সামাজিক, সেরকম এই অবস্থার মধ্যে ত্রিপুরা রাজ্যটাকে এডিসি এলাকা নিয়ে ভাগ করা বা এডিসি বাইরেও যে সমস্ত এলাকা আছে এগুলোকে নিয়ে আলাদা একটা ভাগ করা, এগুলি আমরা এই বাস্তব কারণেই এটাকে সমর্থন করছি না, করি না। আমরা কি চাই? আমরা মনে করি ত্রিপুরা রাজ্যের উন্নয়নের প্রশ্নে, জাতি উপজাতি ঐক্যের প্রশ্নে, বিশেষত উপজাতিদের আর্থিক অবস্থা মান উন্নয়নের ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি এই সময়টার মধ্যে, এটা হচ্ছে আমরা যেটা মনে করি না শুধু, এটা গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে, হিসাব নিকাশ করে, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে আমরা যেটা বিশ্বাস করি, মনে করি, এটা হচ্ছে সংবিধানের 125তম সংবিধান সংশোধনী বিল। এটা এখন পার্লামেন্টে আছে, এটা এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর টেবিলে আছে। এটা যদি বিলটা পাস করে, এটাকে যদি সেখানে আইন তৈরি করে এটাকে প্রয়োগ করতে পারি, তাহলে পরে আমাদের আর্থসামাজিক সংস্কৃতি এটা উন্নয়ন করা যেতে পারে। তো সেক্ষেত্রে এটা অনেকবার আলোচনা হয়েছে, অনেকবার আলোচনাঙ্কা এডিসিনি ক্ষমতা মাবারের নাই। হ্যাঁ, এডিসি কি ক্ষমতা বাড়াতে চাই? এই 125তম সংবিধান সংশোধনী বিলে কি আছে? এটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের জানা থাকা দরকার, সেটাই আমি আপনাদের সামনে উপস্থিত করছি। 125তম সংবিধান সংশোধনে যেটা বিল আছে সেখানে বলা হয়েছে 1 নম্বর, এখন যেটা আছে TTADC, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এখন এই 125তম সংবিধান সংশোধনী বিলে এটার নাম পরিবর্তন করে বলা হয়েছে সেখানে ত্রিপুরা ট্রাইবাল টেরিটরি কাউন্সিল। এখন এই এডিসিতে ইলেক্টেড মেম্বার আছে 28 জন, 2 জন নমিনি, সেখানে 30 জন মেম্বার আছে। এই 125তম সংবিধান সংশোধনী বিলের মধ্যে বলা হয়েছে এখন 30 জন থাকবে নির্বাচিত, 4 জন থাকবে মনোনীত, রাজ্যপালের মনোনীত। এই 4 জনের মধ্যে 2 জন থাকবে মহিলা। 3 নম্বরে যেটা বলা হয়েছে এখন ভিলেজ লেভেলে ভিলেজ কমিটি আছে, তারপরে স্বশাসিত জেলা পরিষদ আছে, মাঝখানে সমতল এলাকা যেমন ব্লক পঞ্চায়েত সমিতি, জেলা পঞ্চায়েত সমিতি, এই ধরনের স্তর আছে। আমাদের জেলা পরিষদে এটা নাই। আমরা দাবি করছিলাম ওই সমতল এলাকায় যেরকমটা আছে
এডিসি এলাকাতেও এটা করা হোক, কিন্তু এটা তারা মানে নাই। বিলে যেটা আছে এটা বিলে বলা হয়েছে ভিলেজ কাউন্সিল, মিউনিসিপ্যাল কাউন্সিল, ডিস্ট্রিক্ট লেভেল একটা কাউন্সিল করা যাইতে পারে বলে তারা বিলে এই প্রস্তাবটা রাখছে। তারপর এই 125তমের মধ্যে কি কি দপ্তর আছে, তাম দপ্তর তাম নন অধিকার যাক নাই। আবার এখানে বলা আছে 40টা দপ্তর নির্দিষ্টভাবে সেখানে দেওয়া আছে, বলা আছে। এই 40টা দপ্তরের সাথে আরও যুক্ত করা হয়েছে। এটা হলো 7 শিডিউল এবং 6 শিডিউলে যে আইনগুলি, যে অধিকারগুলি, যে ক্ষমতাগুলি দেওয়া হয়েছিল এটার মধ্যে থাকবে। এখন ওই 40টা দপ্তর প্লাস 7 শিডিউল 6 শিডিউলে যে সমস্ত ক্ষমতা বা দপ্তর দেওয়া আছে এটাকে যোগ করলে পরে মোটামুটিভাবে বলা যায় এডিসি এলাকায় এখন যে সমস্ত কাজ হচ্ছে রাজ্য সরকারের, একমাত্র থানা বাদ দিলে, পুলিশ বাদ দিলে পরে সমস্ত দপ্তরটাই সেখানে এডিসিকে হস্তান্তর করবার জন্য অধিকার দেওয়া হয়েছে। এডিসি পরিচালনার জন্য সেখানে অধিকার দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে একটা করে যদি বলি আর কি, এটা কি, এটা হচ্ছে যেমন এগ্রিকালচার মধ্যে অনেকগুলো আছে, ট্রেনিং আছে, শিক্ষা আছে, এগুলি থাকবে। তারপরে পশুপালন যে দপ্তরটা আছে এটা থাকবে, পশুপালন, পশু চিকিৎসা এই সমস্ত থাকবে। তারপরে সমবায়, কালচার, শিক্ষা এখন এই 6 শিডিউলে আছে। ক্লাস 5 পর্যন্ত আপনার অধিকার আছে। ক্লাস 6, 7, 8 এই কাঞ্চনপুরে এডিসির হাতে আছে, ঠিক আছে, কিন্তু এটা ক্ষমতা নয়, এটা শুধু পরিচালনা দেখভাল করবার জন্য এই অধিকারটা বামফ্রন্ট সরকার থাকতে এডিসিকে দেওয়া হয়েছে ক্লাস 8 পর্যন্ত। এটা কিন্তু সাংবিধানিক ক্ষমতা বলে দেওয়া হয় নাই, এটা শুধু আপনি দেখাশোনা করতে পারবেন। আর এখন আইনে বলা হয়েছে আপনি স্কুল, প্রাইমারি স্কুলটা থাকবেই, সিনিয়র বেসি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, এমনকি কলেজ পর্যন্ত আপনাকে হাতে থাকবে। এখন কাঞ্চনপুরে একটা কলেজ আছে, দলটা আনন্দবাজারে, আর একটা কলেজ খুলবে কি খুলবে না এটা এখন এডিসি ঠিক করবে। আগে এটা ছিল রাজ্য সরকার। এই বিলটা পাস হলে পরে এখন ক্ষমলং থেকেই তারা ঠিক করবে কোথায় কলেজ হবে। এই অধিকার পর্যন্ত সেখানে শিক্ষা দপ্তরে, শিক্ষাক্ষেত্রে এই অধিকারটা দেওয়া হয়। তবে ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে, যেমন পলিটেকনিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলি কিন্তু দেওয়া যাবে না। এটা ব্যতি রেখে বাকি যে কলেজ, ITI, এগুলো এডিসির হাতে থাকতে পারে। তারপরে সমবায় থাকবে, মৎস্য দপ্তর থাকবে, গ্রাম, বাজার টাজার যেগুলি আছে এগুলি থাকবে। তারপরে স্বাস্থ্য, হেলথ ডিপার্টমেন্ট এডিসি এলাকায় যতটা আছে এডিসি হাতে থাকবে। বনটা রিজার্ভ ফরেস্ট বাদে বাকি যে বন এলাকা যেগুলি আছে সেটা এডিসি হাতে থাকবে। তার হস্ততাঁত, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, জলসেচ, তারপরে শ্রম দপ্তর। এখন শ্রম মানে কি, মজুরি ঠিক করা। এখন হাজিরার যে মজুরি, রেগার মজুরি থেকে আরম্ভ করে বিভিন্ন যে মজুরি, এটা রাজ্য সরকার ঠিক করে শ্রম দপ্তর। এখন এডিসি এলাকার শ্রম মানে আপনার এই যে শ্রম কি হবে বা শ্রম নিয়ে যদি কোনো ঝামেলা হয় এগুলি এডিসি সেখানে দেখতে পারবে আর কি। তারপর থাকবে আপনার
রাজস্ব জমি এবং রাজস্ব দপ্তর গ্রহণতকার এইরকমভাবে লটারি, এই যে লটারির টিকিট করে পারমিশন দেওয়া, তারপরে বিভিন্ন এই যে আবগারি দপ্তর মদের লাইসেন্স দেওয়া, মদের দোকান করা, এগুলি পারমিশন সেখানে এখন রাজ্য সরকার দেয়। এগুলি এখন এই ক্ষমতা বলে রাজ্য সরকারেই এখন আনন্দবাজার মদের দোকান করবে না গসিরামে করবে নাকি দশদাতে করবে, এই পারমিশনটা এখন রাজ্য এডিসির হাতে চলে আসতে পারে। তারপর এরকমভাবে বলা যাইতে পারে সবটা বলা মানে উত্তর থেকে আরম্ভ করে আপনার ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই, রেশনে যে চালটা দেয় বা কেরোসিনটা দেয়, চিনি যে দেয়, এটা রাজ্য সরকার ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই তারা আনে, এটা এনে তারা এটাকে ডিস্ট্রিবিউশন করে প্রত্যেক পঞ্চায়েতে প্রত্যেক রেশন সুবে। এখন এই অধিকার মূলে এটা এডিসি সেখানে তার অধিকার থাকবে। সে বাইরের থেকে কোথায় থেকে চাল আনবে, চিনি আনবে, কেরোসিন আনবে, তারা ঠিক করবে। ডিস্ট্রিবিউশন তারা কিভাবে করবে, কই কেজি চিনি দিবে, কই লিটার কেরোসিন দিবে, কত কেজি চাল দিবে, এগুলি যেমন রাজ্য সরকার এখন ঠিক করে, তখন এডিসিটা ঠিক করবার অধিকার সেখানে থাকবে। এইরকমভাবে আপনার শহর উন্নয়ন থেকে আরম্ভ করে বিভিন্ন যে ট্রাইবাল যে রিসার্চ থেকে আরম্ভ করে পরিবহনের মধ্যে এই যে গাড়ি, অটোর যে লাইসেন্স, গাড়ির যে লাইসেন্স, পারমিট, এখন আপনাকে রোড পারমিট পাইতে গেলে পরে কোথায় যেতে হয়, কাঞ্চনপুর থেকে রোড পারমিট পাইতে গেলে পরে ধর্মনগর যেতে হয়। তখন এডিসি আপনার গাড়ির যে পারমিটটা দিবে, অটোর পারমিট বলেন, গাড়ির পারমিট দিবে বলেন, এগুলি তারা দেওয়ার অধিকার থাকবে। এই করে আপনার তারপরে আপনার পরিবহনের মধ্যে এই যে নৌকা চলে, বুট চলে নদীতে, হ্যাঁ, এগুলি সেখানে এডিসির হাতে থাকবে। এই করে 40টা দপ্তর আছে আপনার, যেটা সমাজ কল্যাণ থেকে আরম্ভ করে ক্রীড়া, যুব কল্যাণ, পর্যটন, সমস্ত কিছুই। যেমন এখন জম্পি হিল পর্যটন, এটাকে পর্যটনের মানচিত্র এটা আছে, এটা রাজ্য সরকারের পর্যটন দপ্তর এটা দেখে। এখন এই আইনের বলে আপনার এডিসি এলাকায় যত পর্যটন আছে, যেমন ঊনকোটি, চাকরামা, অমরপুর, ডুম্বুর, এগুলি সব আপনার তখন এই এডিসির হাতে চলে আসতে পারে। কাজেই এই সময় একমাত্র আমরা দেখেছি ল অ্যান্ড অর্ডার বাদে আপনার সমস্ত পুলিশ থানা বাদে প্রায় সমস্ত অধিকার দেওয়া আছে। শুধু এটা না, ল অ্যান্ড অর্ডারের মধ্যেও একটা পার্ট আপনাকে বিচার করা, খুনাখুনির বিচার এডিসি করতে পারবে না। কিন্তু এখন জামাই বউয়ের সাথে ঝগড়া, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া, ছেলে মেয়ের ঝগড়া, সম্পত্তি নেওয়া দরবার, অর্থাৎ আমাদের রীতিনীতির মধ্যে চিরাচরিত বিবাহ নিয়ে সমস্যা, প্রেম নিয়ে সমস্যা, যুব যুবতীদের মধ্যে প্রেম নিয়ে সমস্যা, এগুলি আপনার এডিসি বিচার 6 শিডিউলে এটা আছে। এটা এডিসি তার উকিল টুকিল নিয়োগ কইরা, হাকিম নিয়োগ কইরা তারাই সে বিচারটা করতে পারে। এইরকমভাবে সেখানে এই অধিকারগুলো ভোগ করতে পারে এই 125তম সংবিধান সংশোধন বিলটা পাস হইলে পরে। তো আমরা কি চাই? আমরা চাইছি এই বিলটা পাস হোক। আর এই বিল পাস করার জন্য এটা 2015 থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। এটা দিল্লিতে কংগ্রেসের একজন রাজ্যসভার
নেতা আনন্দ শর্মাকে চেয়ারম্যান কইরা সেখানে সংসদে মেম্বাররা পার্লামেন্টের মেম্বারদের নিয়ে একটা কমিটি কইরা তারাও পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এই ক্ষমতাগুলোই এডিসি হাতে দেওয়া যায়। এটা শুধু ত্রিপুরা রাজ্যের জন্য না, নর্থ উত্তর পূর্বাঞ্চলে 10টা যে জেলা পরিষদ আছে এই জেলা পরিষদকে এই ক্ষমতা দেওয়া যাইতে পারে বলে তারা এই আইনটা প্রস্তাব করে এখন পার্লামেন্টের মধ্যে আছে, এটা স্বরাষ্ট্র দপ্তরে আছে। এই বিলটা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিলটা পাস করানোর জন্য আমাদের দাবি। আমরা মনে করি এই বিলটা পাস হইলে পরে উপজাতিদের আর্থসামাজিক এডিসি এলাকার সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন সেখানে করা যেতে পারে। কাজেই এই যে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড এগুলি আসলে বিভাজন করবার রাজনীতি, এটা ভোটে জেতার জন্য রাজনীতি, ভোটে জেতার দাবি। এখন যারা ত্রিপুরাল্যান্ডের দাবি তুলছে তাদের এখন খুঁজেই পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় যারা ত্রিপুরাল্যান্ড সামনে পড়বেন রুজুটা মান বাতাবক কেন ত্রিপুরাল্যান্ডের কথা বলে ওরা ভোটে জিতেছে, কিন্তু ভোটে জেতার পর ত্রিপুরাল্যান্ড নিয়ে ওরা কোনো কথা বলছে না। বিধানসভা প্রায় শেষের পথে চলছে আর হাতে আছে 7-8 মাস, একবারের জন্য বিধানসভায় কথা বললো না, কোনো জায়গায়ও কথা বললো না। এখন তো বলেই গেছে, কারণ এটা সম্ভব নয়, ওরাও বুঝতে পেরেছে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটারও এরকমই দশা হবে। ত্রিপুরাল্যান্ডই যেখানে হয় না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কী করে হবে? এটা তো আরও মানে অবাক কাণ্ড, তাজ্জব কাণ্ড বলা যেতে পারে। হ্যাঁ, আরে এটা ঠিক আছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড আপনারা চাইছেন, কিন্তু কত এলাকায় কি, এটা তো একটা ভৌগোলিক অবস্থান থাকা চায়। যেমন ঠিক আছে আইপিএফটি তারা ত্রিপুরাল্যান্ড চাইছেন, কিন্তু ত্রিপুরাল্যান্ডের দাবি তারা নাও করতে পারে, মানুষের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতেই পারে, তবু তারা বলছে তারা কত এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড চায়। এডিসি এলাকাকে ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক সীমানা হয়েছে 10,492 বর্গ কিলোমিটার। এর মধ্যে এডিসি আছে 7,132 বর্গ কিলোমিটার। আইপিএফটি চাইছে এই 7,132 বর্গ কিলোমিটারকে নিয়ে আমরা ত্রিপুরাল্যান্ড চাই। কিন্তু এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড তারা দাবি তুলছে কত এলাকাকে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড চায়, কত বর্গ কিলোমিটার হবে। গত কিছুদিন আগে আপনারা হয়তো দেখে থাকতে পারেন, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছিলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভৌগোলিক যে পরিসীমা এটা কতটুকুন আছে আপনি কি জানেন? তো আমি বলছিলাম এটাকে তো আমাকে তো প্রশ্ন করে লাভ নেই, আপনারা তো যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি তুলছেন তাদেরকে প্রশ্ন করেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড কত এলাকা নিয়ে হবে। ওরা বলছে এডিসি এলাকা সহ আগরতলা কৃষ্ণনগর, বনমালীপুর, অভয়নগর, আগরতলা কাছে নন্দননগর, আপনার ওই যে সোনামুড়ার নীলমহল এলাকা, উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির এলাকা সহ আপনার মিজোরামে কিছু এলাকা আছে, মামির ডিস্ট্রিক্ট এলাকা, তারপরে আপনার আসামে আছে, বাংলাদেশে আছে, শুনলাম মায়ানমারের দিকেও নাকি আছে। এই এলাকাগুলি নিয়ে ওরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চায়। তো আমি বলছিলাম যে সাংবাদিকটা প্রশ্ন করছিলেন আমাকে, আমি তাদেরকে বলছিলাম তাহলে পরে তারা ঠিক করো আগরতলায় কোন কোন এলাকা কত বর্গ কিলোমিটার কত পরিমাণ জায়গাকে নিয়ে তোমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে চায়। আসাম থেকে কত জায়গা আপনারা চান, মিজোরাম থেকে কত জায়গা চান, বাংলাদেশ থেকে কত জায়গা চান, ত্রিপুরেশ্বরী মন্দিরের এলাকায় কত জায়গা আপনারা নিতে চান, মোট কত জায়গা হবে। তা তো আপনারা ঠিকই প্রশ্ন করেছেন, আমাকে না করে ওদেরকে করা উচিত ছিল, ওদেরকে প্রশ্ন করেন। আমারও প্রশ্ন তাই, আপনারা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলছেন, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভৌগোলিক সীমানা তার তো একটা ম্যাপ থাকা দরকার, কত বর্গ কিলোমিটার হবে। এখন
দেখবেন নাগাল্যান্ডে তারা নাগা ন্যাশনাল পার্টি নাগা যে গ্রেটার নাগাল্যান্ড যে দাবিটা করছে, তাদেরও একটা ভৌগোলিক সীমা আছে। গ্রেটার নাগাল্যান্ড যারা দাবি করে তাদের দাবিটা কি? তারা বলছে অরুণাচলের একটা অংশ চাই, মণিপুরের একটা অংশ চাই, আসামের একটা অংশ চাই, বার্মার একটা অংশ চাই। এখন নাগাল্যান্ডের ভৌগোলিক অবস্থা হচ্ছে 16,500 বর্গ কিলোমিটার। আরও দাবি ওরা বলছে নাগাল্যান্ড, এই আপনার মণিপুর, আসাম, অরুণাচল, আপনার বার্মার একটা অংশ নিয়ে আরও 15,000, প্রায় 15,500, অর্থাৎ টোটাল মিলাইলে পরে 32,090 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গ্রেটার নাগাল্যান্ড বানাতে চায়। এটা মানুষ পছন্দ করুক বা না করুক, এটা ওদের দাবি। RSS গ্রেটার ইন্ডিয়া বানাতে চায়, অখণ্ড ভারত। কিভাবে তারা চায়? ভারতবর্ষ তো আছেই, ভারতবর্ষের যে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আপনার মালদ্বীপ, এগুলিকে নিয়ে তারা গ্রেটার ইন্ডিয়া বানাতে চায়। তাহলে পরে তারা এই ভৌগোলিক অবস্থা নিয়ে গ্রেটার ইন্ডিয়া বানাইতে চায়, গ্রেটার নাগাল্যান্ড বানাতে চায়। তো তোমার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভৌগোলিক অবস্থা কি? এটার কোনো নাই। এখন এটা তারা এখন এই ম্যাপ করে হিসাব করে কত জায়গা নিয়ে করবে। আজকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি উঠছে কতদিন হয়ে গেল। দাবি ওঠার আগেই তো এই এলাকা নিয়ে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে চাই। তার সীমানা হবে 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, 30,000 হোক, এত বড় কিলোমিটার নিয়ে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে চাই। তার পিছনে আমাদের ছোটা। কিন্তু এখন মানুষ ছুটছে এটার কি ভবিষ্যৎ, কত জায়গা কি নিয়ে হবে, এগুলি নিয়ে কোনো কথা নাই। শুধু গ্রেটার ত্রিপুরাল্যান্ডে বলে সেখানে মানুষকে সেখানে তার পিছনে ছুটাছুটি করছে। কাজেই আমাদের এগুলি ভাবনার মধ্যে রাখতে হবে। তাহলে পরে এই দাবির তার সার্থকতা, এই দাবির যে তার যুক্তিকতা, এই দাবির যে সত্যনিষ্ঠা কি আছে। কাছে সানমতো অবা আশিক বাবানি থিনি আফানি থিনি খ্যাত সানমাবতো 2 কানি দিন মাছ সাননাই বলে 3 কানিকে 3 কানি 5 কানিকে 5 কানি আনো জাগারে দিন ছিঁড়ে ওয়ালাইলে খেলে সব দাংনাইবে এইরকমভাবে। কাজেই এটা তার জন্য আমরা বলছি এটা তো অনেক অবাস্তব। এটা এখনও কোনো ধরনের এটা বাস্তবতার সাথে কোনো মিল আমরা খুঁজে পাই না। তার জন্যই আমরা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছি না, এটা বলতেও পারি না। এটা কাল্পনিক। এটা যেমনটা আমরা ছোটোবেলায় কবিতা পড়ছিলাম, ওই আমি যাব 7 মামার দেশে, হাওয়াই বেছে বেছে, এরকমটার মতো। হ্যাঁ, কাজেই আমরা যেটা চাই এটা মাটির উপর দাঁড়াইয়া বাস্তব অভিজ্ঞতা নিরেখে যেটা হতে পারে সংবিধানের মধ্যে আছে, যেগুলি নিয়ে প্রকৃতপক্ষেই মানুষের কল্যাণ করা যায়, এই দাবিটাই আমরা করছি। আর ওরা আবেগ, অবাস্তব, কল্পনাপ্রসূত দাবি নিয়ে সেখানে মাঠে আছে। কাজেই আমাদের এই বিষয়ে পরিষ্কার হওয়া দরকার, পরিষ্কার থাকা দরকার। এই যে 125তম সংবিধান সংশোধন যে বিলটা আছে, এই বিলটার মধ্যে কি আছে এটা আমাদের জিএমপি নেতা কর্মী সকলকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। কাজেই এই বিষয়টা জানার জন্যই আমরা আমাদের সেখানে এই ধরনের মিটিংয়ের কথা বলছি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা বলা হইতাছে এটা হইল কি
ভয়ঙ্কর ধরনের একটা বিভ্রান্তি সরানোর চেষ্টা হইতেছে। এটাও মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার উদ্দেশ্যেই এগুলি করা হচ্ছে এবং সমস্ত দায় দায়িত্ব জেএমপির কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দশরথ দেব, সুধন্য় দেববর্মা তারাই এখন জিতেন চৌধুরী, অঘোর দেববর্মা, রঞ্জিত দেববর্মা, রাজেন্দ্র রিয়াং, রাধাচরণ দেববর্মা তারাই দায়ী এইরকমভাবে ইতিহাসকে বিকৃত করে, বাস্তবকে অস্বীকার করে মানুষকে বিভ্রান্তি করবার চেষ্টা হচ্ছে। বিশেষ করে এখন আপনারা যেটা বিভিন্ন রাজনৈতিক দল ওরা এরকমভাবে বিভিন্ন মানে কি মূলত এখানে বিশেষ করে আইপিএফটাও শুরু 2018 সময় বলবার চেষ্টা করছিল, 2000 সালে এরকম কথা বলবার চেষ্টা হয়েছিল, এর আগেও এরকমভাবে কথা বলবার চেষ্টা হয়েছিল। এখন নতুন করে আবার বলবার চেষ্টা হচ্ছে কি 2026 সালে সেন্সাস হলে পরে নাকি টিপ্রাসা শেষ হয়ে যাবে। টিপ্রাসা কামাই থাকনাय 2026 সাल सेंसास खांकाय सीट डिमिलिटेशन खांकाय विधानसभा ने पार्लियामेंट ने आपरो टिप्रासार नेता सीट तंगला आई खाये सावै आबो बहायना जेएमपी ने दोष, सीपीएम ने दोष, बामफ्रंट ने दोष खाये समस्त दाय दायित्व चापुगिनानै चेष्टा किन्तु सेंतामनक खा जों जुदि कासे हिसाब खायखा आंखाय नकनाय এই যে সারা দেশ বরক সিনি ত্রিপুরা রাজ্য বরক যে কোনি মানি সাল থেকে জনগণনা হয়েছে আমাদের রাজ্যে 1901 সাল থেকে 1901 সাল থেকে 1951 সাল পর্যন্ত বলা যায় রাজন্য যুগ, রাজার যুগ, রাজার শাসন ছিল। তখনকার দিনে, তখনকার সময় আমাদের রাজ্যের লোকসংখ্যার আনুপাতিক হার কী ছিল এই একটা হিসাব দিলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কেন কার আমলে কোন সময় কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে এই রাজ্যে এই যে যেটা এখন একটা উদ্দেশ্য, বদ উদ্দেশ্য নিয়ে যে দাবিটা ওরা যে কথাটা বলবার চেষ্টা করছে এটা একটা হিসাব দিলে আপনারা বুঝতে পারবেন। রাধাকিশোর মানিক্যের আমলে 1901 সালে প্রথম ত্রিপুরা রাজ্যে লোক জনগণনা হয়। 1901 সালে কত ছিল? 1901 সালে ট্রাইবেল ছিল 52.79-89%, প্রায় 53% ত্রিপ্রাসা। 1911 সাল গণনা হয়েছে, তখন লোকসংখ্যার আনুপাতিক হার হচ্ছে 48.48%। জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ? প্রায় 33% জনসংখ্যা বাড়ি মানে হার। 1921 সাল কত? 56% ত্রিপ্রাসা। বরকবাড়ি মানে লোকসংখ্যা বাড়ার হার কি? এটাও প্রায় 33% কাছাকাছি, 32.59% বৃদ্ধির হার। 1931 সাল ত্রিপ্রাসা বসে 50%,
লোকসংখ্যা বৃদ্ধির হার প্রায় 26%। 1941 সাল বসে 50%। 1951 সাল 37.85%, মানে 37%। 37% ka pro Tiprasa non tribal ka pro 37 ka besar 67% ka non tribal 34% পর বৃদ্ধি না বরফনি বাংমানে হার সামনে আমলা 51 সাল পর্যন্ত সব ত্রিপুরা রাজ্য শাসন খায় রাসামাল রাধা কিশোর মানিক্য থেকে শেষ যে কত মানে বীর বিক্রম কিশোর মানিক্য কাঞ্চন প্রভা দেবী তারপর 1961 সাল ত্রিপুরা বসে কাপড় 31%। লোকসংখ্যা পরিমাণ হার বসে প্রায় 78%। তামনি বাগিং খাপরু হিন্দুস্তান পাকিস্তান খা আবুনি পরে পাকিস্তানি হিন্দু রক ইন্ডিয়া ফাঁকে ইন্ডিয়ানি থরুক রক পাকিস্তানে থাকা দেশ বাকনি ফলে এবং ফলে 31% খা ত্রিপুরাসা 51 সাল থেকে 61 সালে 31%। 71 সাল গাকাই তাই বঙ্গই 26% না 28%। 28.95% মানে 29%। সাবাপুর সরকার কাঞ্চন প্রভা দেবী তার পরবর্তী সময়ে তার নাই কংগ্রেস সচিন সিং কংগ্রেস সরকার আপ্রো 71 সালংখা প্রায় 29%। 81 সালংখা 28%। 91 সালংখা 30%। বামফ্রন্ট সরকার ফাঁকে 1978 সাল বেসিক্যালি আমপুরে ফাঁকে জোট সরকার 88 সাল থেকে 91 অংখা 30%। বামফ্রন্ট নিপিরিয়ড মাঝখানে আমপুরে জোট সরকার ওগুলোকর কংগ্রেস সরকার ক্রমান্বয়ে বামফ্রন্ট সরকার খা 2001 লোক গণনা থেকে বামফ্রন্ট পিরিয়ড ওরা মানজাখা 91 সাল 30 জনা ত্রিপুরাসা 81 সাল 28 জনা বামফ্রন্ট ফাইয়ে যখন লোক গণনা খা 2001 আপ্রো 31%। 2011 আপ্রো প্রায় 32% হিমান 31.80%, প্রায় 32%। গাকাই এই যে আপ্রো 2001 সাল বরফ বাড়ি মানে হার বসে 14%। 11 সাল বাড়ি মানে বসে আপ্রো 14%। আগে বারে বসে রাস আমল পর্যন্ত বাড়ি খা 32%, 32, 34। কংগ্রেস আমল 78%, 37%, 31%, 34%। বামফ্রন্ট আমল খা 14%, 14%। তামনি বাকে বামফ্রন্ট ফ্যামিলি পরে চারিদিকে কাটা তানি বেড়াংখা অটোমেটিক্যালি শিক্ষা দীক্ষা অর্থনীতি স্বাবলম্বন খা ফলে এই যে ইনফ্লাক্স আবো খানিকটা কমে খা কিন্তু রাজ আমল বাড়ি খা কংগ্রেস আমলন খা কিন্তু তাবু সমস্ত দায় দায়িত্ব গণমুক্তি পরিষদ দশরা দেব
বসো ওয়ানসা তবু আরে ওয়ানসা যদি হাঁকা ওंखाय কংগ্রেস আমলা হাঁকা রাস আমলা হাঁকা যদি দায়ী থাকা ত্রিপুরার জন্য ব্যাপক বরক রাজ্যের সমস্ত অংশের মানুষ দায়ী হতে পারে, কিন্তু এককভাবে গণমুক্তি পরিষদকে কীভাবে সেখানে দায়ী বলে দোষ চাপাবার চেষ্টা কেন করা হবে? এই দায়ী কি শুধু গণমুক্তি পরিষদের? যদি হয় রাজ্যের মানুষ হতে পারে। আর তখন তো রাজ্যে তো বামফ্রন্ট সরকার ছিল না, তখন কংগ্রেসের আমলে এই রাজ পরিবার থেকেই এমপি ছিলেন কিশোর দেববর্মা, বিবি দেবী মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তো এই দোষটা এখন সম্পূর্ণভাবে আমাদের উপরে চাপিয়ে নতুন প্রজন্মকে বিশেষ করে শিকলা সারাই রত্ন বড় বিভ্রান্তি খাইয়ে এই নাহাদে গণমুক্তি পরিষদে দশরা চৌঁছ তো নাই আইকেই প্রতিষ্ঠাখানি চেষ্টা ইতিহাসকে বিকৃতি করে কাজেই। আর তাবো এখন বলছে 11 সালের পর এটা 21 সালের জনগণনা হওয়ার কথা ছিল, করোনার জন্য হয়নি, এটা এখন হবে। এখন বলা হচ্ছে 2000 সালে জনগণনার রিপোর্ট বাইরে পরে ত্রিপুরা 15%, 14%তে চলে আসবে। কিন্তু এটা মানে এই যে ইস্যু অনুসারে 2001, 2011 এবং যে 14% করে যেটা জনসংখ্যা বৃদ্ধির যে হার যেটা আছে, এটা এরকম ঘটনা ঘটে নাই এখন যে একেবারে লাগামহীনভাবে আমাদের রাজ্যে অনুপ্রবেশ ঘটেছে এরকম। ঠিক আছে, বর্ডারের সীমানা বর্ডার এলাকা থাকলে পরে ইন্ডিয়ার মানুষ পাকিস্তানে যায়, বাংলাদেশে যাবে, বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যাবে, চোরাকারী বইরা যাবে, এইরকমভাবে বিচ্ছিন্নভাবে হতে পারে। কিন্তু এইরকম কোনো ঘটনা ঘটে নাই যেগুলো হাজার হাজার ঢুকেছে, যার কারণে আমাদের জনসংখ্যা বৃদ্ধির রেশিও আগে যেটা হয়েছে 25%, 30%, 40%, 70% এরকম হবার কোনো সম্ভাবনা নাই। যে আমাদের বিশ্বাস এই লোক গণনা হলে এখন যে আছে এটাই থাকবে, বরংশ আমাদের আরও কিছু বাড়তে পারে। এই যে মিজোরাম থেকে আগত আমাদের ব্রু রিয়াং শরণার্থী ভাই বোনেরা তারা এখন রাজ্যেই থাকবে, এটা যোগ করলে হয়তো বা আরও বাড়তে পারে। কিন্তু এটাকে বিকৃত করে এখন এটা নিয়েও বিভ্রান্তি সরবার চেষ্টা করছে। কাজে আমাদের বক্তব্য হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্স যেটা আছে, পরিসংখ্যান যেটা আছে, এটা তো আমরা তৈরি করছি না, এটা তো রাধাকিশোর মানিক্য 2001 সালে আজকে থেকে 20-22 বছর আগে এটা তারাই ঠিক করে তারাই গণছে। কংগ্রেসের পিরিয়ডে সচিন সিং 1978 সাল পর্যন্ত ওরা ছিল, ওরা গণেছে। তার পরবর্তী সময়ে বামফ্রন্ট ছিল, পরবর্তী সময়ে কংগ্রেস সরকার ছিল। কাজেই এই তথ্যের উপর যদি আমরা বিচার করে দেখি তাহলে এখন যারা বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছে এটা একেবারে কোনো মতেই ঠিক না। কাজেই এই ধরনের বিভ্রান্তির শিকার হওয়ার কোনো মানে থাকতে পারে না। আমাদের এখানে পরিষ্কার বক্তব্য হচ্ছে এটা কোনো মতেই এরকমভাবে যারা বলছে তারা আসলে সত্যতা বলছে না। সেটা হাইকে যারা কক সাইতং নাই ত্রিপুরাসা কমর থাংনাই নে ত্রিপুরাসা না সাব সকমাকা সালা বামফ্রন্ট ফাইयै শিক্ষা রেখা দীক্ষা রেখা স্কুল খুলকা লামা খুলকা জানানি ব্যবস্থা খাকা চাকরি বাকরি রেখা এই অবস্থা যদি 1901 সাল থেকে দেওয়া হইতো, এই অবস্থা হইতো, এই অবস্থা হইতো, এই অবস্থা হওয়ার কোনো অবস্থা ছিল না, থাকতো না। আরে কি দুর্ভাগ্য আমাদের, একটা স্কুল, একটা রাস্তা, একটা হসপিটাল, একটা অফিস আদালত, এখনকার যেটা বলি আমরা ট্রাইবেল এলাকা, এডিসি এলাকা,
ছিল, আসলেনি এই হাতে গোনা কয়েকটা স্কুল ছিল ধর্মনগরে, কয়লা শহরে, আগরতলা 40-42টা স্কুল ছিল 1943-43 সালের আগ পর্যন্ত। এবং স্কুল তো ছিল, এই স্কুলগুলোতে পর্যন্ত এটা দুর্ভাগ্যের আর কি বলা যেতে পারে বলেন তো, যে রাজারা আগরতলা গ্রামে তো খোলে নাই, আগরতলা খুলেছে, যে স্কুলটা খুলেছে রাজারা, রাজার স্কুলে রাজার মায়ের বাসায় লেখাপড়ার অধিকার নাই। পৃথিবীতে কোথাও আছে? রাজা উমাকান্ত স্কুল খুলেছে, বিজয় কুমার স্কুল খুলেছে, বর্জ স্কুল খুলেছে, তুলসীবতী স্কুল খুলেছে, উদয়পুরে বিবিআই স্কুল খুলেছে, আমাদের সাব ডিভিশনে বীরেন্দ্রনগর স্কুল খুলেছে রাজার নামে। কিন্তু এই স্কুলগুলিতে যে রাজা স্কুল খুলেছে সে রাজার বাসায়, মায়ের কথায়, রাজার যে বাসায় কথা বলে এই বাসায় লেখাপড়ার অধিকার ছিল না। তার জন্য দায়ী আমরা? তার জন্য কি দায়ী আমরা? এখন এটাকে পর্যন্ত আমাদের উপর দায়ী করবার চেষ্টা হচ্ছে। 1978 সালে বামফ্রন্ট সরকার আসার পর বড় ভাষায় স্বীকৃতি দেওয়ার পর এখন এই ভাষা স্কুলে না, কলেজে না, ইউনিভার্সিটিতে পড়ে এখন পিএইচডি পর্যন্ত করা যায়। সে কাজটা করেছে বামফ্রন্ট। অথচ ওরাই বলছে এখন বামফ্রন্ট নাকি উপজাতিদের ভাষা, উপজাতিদের কালচার সব ধ্বংস করে ফেলেছে। ধ্বংসকে আমরা করেছি? গিয়ে দেখুন তো, এখনো রাজপ্রাসাদ আছে, উজ্জয়ন্তী প্রাসাদ আছে, মিউজিয়াম আছে, একটা ত্রিপ্রাসাদ কোনো চিহ্ন আপনার খুঁজে পাবেন গিয়ে? একটা চিহ্ন গড়িয়া, হজাগিরি, মামিতা, লেবাং, একটা চিহ্ন আপনারা খুঁজে পাবেন? আর এই বামফ্রন্ট সরকার আসার পর এখন হজাগিরি নৃত্য নেচে, জাদুকলিজা গিয়ে, আপনার গড়িয়া মামিতে নেচে এখন বিয়ে পর্যন্ত পড়াশোনা করা যায়। বামফ্রন্ট সরকার করেছে। খুমলঙ্গা একটা কলেজ, আগরতলা একটা কলেজ, হজাগিরি সবই, গড়িয়া মামিতা সবই, জাদুকলিজা সবই, ত্রিপুরা ভারত সবই বিয়ে পর্যন্ত পরিমাণও ভারতবর্ষ কোনো জায়গা করে। আর ওরা বলছে গণমুক্তি পরিষদ নাকি উপজাতিদের ত্রিপ্রাসাদের কালচারটাকে নাকি ধ্বংস করে ফেলেছে। অথচ আমরা দেখলাম এই ভাষার স্বীকৃতি পেল না, আমাদের কালচারের স্বীকৃতি পেল না। তারপর তো কংগ্রেস সরকার আসলো, শচীন সিং সুকুময় সেন পুকুরের বড় মাছ যেমন ছোটো মাছকে গেলে ফেলে, সে ঠিক সেরকমভাবে আমাদের ভাষা, আমাদের কালচার সমস্ত কিছুকেই গিলে খাবার চেষ্টা হইল। গণমুক্তি পরিষদ আটকাবার চেষ্টা করছে। গণমুক্তি পরিষদ আটকাবার চেষ্টা করেছে। সরকারি স্কুল খোলে নাই, গণমুক্তি পরিষদ স্কুল খুলল। সরকারের গান বাজনার ব্যবস্থা করলো না। প্রথম গণমুক্তি পরিষদ জনশিক্ষা এই উপজাতিদের কালচার, ভাষা, সংস্কৃতি নিয়ে চর্চা করলো। আধুনিক গান, আজকে যে এই যে বিভিন্ন ছেলেমেয়েরা যে আধুনিক গান, এটা তো শুরু হয়েছে জনশিক্ষা আন্দোলন থেকে, গণমুক্তি পরিষদের আন্দোলনের প্রাককাল থেকে। কাজেই এখন সেরকমভাবে ইতিহাসকে বিকৃতি করে এখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বিশেষ করে নতুন প্রজন্ম দেখে বিভ্রান্তি করবার চেষ্টা হইতেছে। কাজেই সেদিকে আমাদের নজর রাখতে হবে, বলতে হইব, খেয়াল রাখতে হবে, সঠিক বক্তব্য মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে মোটামুটিভাবে কথা। এরপর যেটা বলা, এটা হচ্ছে
এখন গণমুক্তি পরিষদকে আমাদের এই যে 125তম সংবিধান সংশোধনী বিল আমরা তারিখটা করে নেই এখনও, এই মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে আমরা এই সংবিধান সংশোধনী বিল এবং বড় ভাষাকে অষ্টম তফসিল অন্তর্ভুক্ত সহ আমাদের রাজ্যে চাকমা, মগ, হালাম সহ অন্যান্য উপজাতি অংশে মানুষের ভাষা বিকাশ করতে হবে, এই দাবি সহ আমরা রাজভবন অভিযান করব। তারিখটা এখনও ঠিক হয় নাই, কিছুদিনের মধ্যেই তারিখ ঠিক হবে এবং এই দাবিগুলিকে নিয়েই আমরা এখন বড় আন্দোলন গড়ে তুলতে চাই। কারণ যেটা অবাস্তব, যেটা হতে পারে না, এগুলি নিয়ে বিভ্রান্তি সরিয়ে কোনো লাভ নেই। এখন এটা যেমন লড়াই থাকবে, রাজনীতির লড়াই, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে এখন অর্থনীতির লড়াই। আমাদের রাজ্যে এখন অর্থনীতি ভয়ঙ্করভাবে বিপর্যস্ত। যুবক ছেলে মেয়েদের চাকরি বাকরির কোনো খবর নাই, গ্রামের মানুষের কাজ নাই, বাজারগুলো এখন খা খা করছে, মানুষের হাতে পয়সা নাই, অস্বাভাবিক অবস্থা চলছে গোটা রাজ্যের মধ্যে। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে। ফলে মানুষ এখন, সাধারণ মানুষ এখন ভয়ঙ্কর একটা বিপর্যয়ের মধ্যে আছে। রোজগার নাই এবং অস্বাভাবিকভাবে এই যে আজকে আরও লোক হইতে পারত বৃষ্টি, কারণ একদিকে গাড়ি ভাড়া। আমি কিছুদিন আনন্দবাজারের মিটিংয়ে বলছিলাম, আনন্দবাজার থেকে আপনার বান্দারিমা যেখানে ভাড়া ছিল 10 টাকা, এখন এটা হয়ে গেছে 35 টাকা, 40 টাকা। কাঞ্চনপুর থেকে আপনার বেচারথর কত কিলোমিটার, কত 3 গুণ 4 গুণ হয়ে গেল গাড়ি ভাড়া। আপনার রোজগার 3 গুণ বেড়েছে? আপনার রোজগার 3 গুণ বাড়ছেনি? বাড়ে নাই তো। বিশেষ করে বিজেপি আইপিএফটি সরকার আসার পর মানে এখন কি আর বলবো, এই যে গত কিছুদিন আগে বৈশ উৎসব গেল, গড়িয়া গেল, চৈত সংক্রান্তি গেল, বিজু উৎসব গেল। আরে বামফ্রন্ট সরকার থাকাকালীন 2 মাস আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়তো বিজু উৎসব সামনে আছে, বৈশ আছে, গড়িয়া আছে, কাজ দিতে হবে, বয়স্কদের ভাতা দিতে হবে। খবর আছে? এবার খবর আছে? কোনো কেউ খবর নেওয়ার লোক নাই। একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে রাজ্যের মানুষ আছে। এর থেকে পরিত্রাণ পাইতেই হবে, এর থেকে বাঁচতেই হইব। এই বাঁচার জন্য আমরা লড়াই করতেছি, কিন্তু এই লড়াইটাকে বৃথা করবার জন্য এখন ত্রিপুরা মথা। আরে তোমার সামনে মূল সূত্র কে আছে রাজ্যে? না কে? বিজেপি বিপ্লব দেবের সরকার। বিপ্লব দেব শুধু বড় বড় কথা বক্তৃতা করছে, কোনো কাজই তো করছে না। শিক্ষা কোন, স্বাস্থ্য কোন, রাস্তাঘাট কোন, পানীয় জল কোন, এমন কোনো দিন বাদ আছে যেদিন রাস্তাটুকু হইতেছে না রাজ্যের মধ্যে কোনো না কোনো প্রান্তে? এই যে অবস্থাটা চলছে, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করে এই যে
দানবে যে সরকারটা চলছে, এই সরকারের বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ লড়াইয়ে সামিল করা দরকার। এটা না করে মানুষের ঐক্যটাকে ভাঙবার জন্য এখন অবাস্তব কল্পনাপ্রসূত দাবিগুলি নিয়ে সামনে রেখে এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নাম করে কল্পনাপ্রসূত আবার এবং কক্স বলে আপনি স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখার বাস্তব একই। এটার বিরুদ্ধে এখন এই যে গোটা রাজ্যের মধ্যে একটা হাহাকার অবস্থা চলছে, এটার বিরুদ্ধে লড়াইটা না করে এখন এই যে ঐক্য ভাঙবার চেষ্টা যেটা হচ্ছে, এটা তো অনেকটা বিজেপিকে আবার পিছনে দরজা দিয়ে ক্ষমতা আনবার রাজনৈতিক ষড়যন্ত্র করছে। আমরা আবেদন জানাবো, ত্রিপুরা মথাকেও আবেদন জানাবো। এখন দেশের রাজ্যের মধ্যে রাজ্যের চরম সত্য হচ্ছে বিপ্লব দেবের সরকার, বিজেপি সরকার, বিজেপি আইপিএফপি সরকার। এই সরকারকে হটানোর জন্য সমস্ত গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করা চায়। আসুন ভাইজি, তুমি বলছো থানচা, কিসের জন্য থানচা, কার জন্য থানচা? আমরা আরো বলছি বড়, গোটা রাজ্যের মানুষকে থানচা করো। শুধু ত্রিপুরা থানচা করে বিপ্লব দেবকে হটাতে পারবে? পারবে? তাহলে কি হবে? তুমি শুধু ত্রিপুরা থানচা করে তুমি 8-10টা সিট পাইলা, হ্যাঁ 5-7টা সিট পাইবে, না হয় পাইলা, তুমিও পাইলা, বামফ্রন্টও পাইলা, মাঝখান থেকে তুমি এই কাটাকাটি করে বিজেপিরে তুমি আবার সুযোগ করে দেওয়ার জন্য, এটা কি করা বুদ্ধিমানের কাজ হবে? আমরা বলছি বৃহত্তর থানচা হোক। আক্রমণটা শুধু উপজাতির উপর না, শুধু ত্রিপুরার উপর না, আক্রমণটা হচ্ছে গরিব মানুষের উপর, গণতন্ত্রের উপর। কি পাহাড়ি, কি বাঙালি, কি ত্রিপুরা, কি ওয়াংসা, কি খ্রিস্টান, কি হিন্দু, কি বৌদ্ধ, সমস্ত গরিব মানুষের, সাধারণ মানুষের উপর আক্রমণ চলছে। এই যে গাড়ির দাম বাড়ছে, গাড়ি ভাড়া শুধু ত্রিপুরাকে দিতে হয়, জিনিসপত্রের দাম বাড়ছে শুধু ত্রিপুরার জন্য বাড়ছে, চাকরি বাকরি পায় না শুধু ত্রিপুরার জন্য, সবার জন্যই হচ্ছে। কাজে সবাই মিলেই তো লড়াই করে এই বিপ্লব দেব সরকারকে হটানোর জন্য ঐক্যবদ্ধ থানচা হতে হবে। এটা না করে তুমি সংকীর্ণ চিন্তা থেকে, বিচ্ছিন্ন চিন্তা থেকে ত্রিপুরা থানচা থানচা থানচা, এত লাভ তোমারও হবে না। লাভ তো হবে বিপ্লব দেবের লাভ। বিপ্লব দেবকে লাভ করানোর জন্য থানচার কোনো মানে নাই। আসুন আমরা বৃহত্তর অংশের মানুষকে নিয়ে, কি ত্রিপুরা, কি ওয়াংসা, গরিব অংশের মানুষ, সাধারণ অংশের মানুষ, খেতে খাওয়া অংশের মানুষ, হ্যাঁ ছাত্র, যুবক, কৃষক, জুনিয়া, খ্যাতমজুর, দিনমজুর, ব্যবসায়ী, সমস্ত অংশের মানুষকে থানচা করে আমরা এই যে এখন যে অন্যায় অত্যাচার যে চলছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আর তুমি যতই বলো, আসলে এই যে এখন 35টা সিটে দাঁড়াবে, 30টা সিটে দাঁড়াবে, 40টা সিট দাঁড়াতে পারেন, এতে অসুবিধা কিছু। তবে আমি বলবো মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়কেও বলবো, ত্রিপুরার মানুষ, এই যে গত কিছুদিন আগে এডিসি নির্বাচনটা হলো, সিপিএম বামফ্রন্ট একটা সিটে আমরা পাইলাম না, আমরা হারলাম। মানুষ কেন আপনাদের ভোট দিয়েছিলেন জানেন? ত্রিপুরা মথাকে কেন ভোট দিয়ে জেতালো? মানুষ ভোট দিয়ে জিতিয়েছে একটাই কারণ ছিল, বিজেপি যেটা জিতেছে এটা তো রেগিং করে জেতা, এটা সাধারণ ভোটে জেতা না। তো ওদের ভোট দিয়েছে কেন? বিজেপি আইপিএফটি আক্রমণের থেকে
অত্যাচার থেকে দানবীয় যে আক্রমণ চলছে, কাজ নাই, খাবার নাই, চাকরি নাই, বাকরি নাই, সমস্ত দিক থেকে চরমচে ব্যর্থতা চলছে, এর বিরুদ্ধে এই সময়টার মধ্যে এই যে তাদের যে সন্ত্রাসকে আটকানোর জন্য মানুষ ঠিক করেছে সিপিএম পারবে না, ত্রিপুরা মথাই একমাত্র আটকাতে পারে। তার জন্য এডিসিতে ত্রিপুরা মথাকে ভোট দিয়ে জিতিয়েছে। তার মানে এই নয় যে আগামী বিধানসভা 2023 বিধানসভা নির্বাচনে শুধু গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে তোমাকেই ভোট দিয়ে জেতাবে, এরকম করে দেখার কোনো সুযোগ নেই। আমি গত কিছুদিন আগে বেশ এই কয়েকদিন ধরে আমি গ্রামে গ্রামে যাইতেছি, মানুষের সাথে কথা বলছি। এমনকি এই যে এডিসিতে যারা ত্রিপুরা মথাকে ভোট দিয়েছে, এখনই ত্রিপুরা মথার মিটিংয়ে যায়, মিছিলে যায়, ওরা বলছে এখন ত্রিপুরা মথার মিছিলে যায়, ঠিক আছে, মিটিংয়ে যাইতেছি, মিছিলে যাইতেছি, ভোট দেওয়ার সময় ঠিক করুন কে আমার অভাব অভিযোগ দূর করতে পারে, কে আমার বেকার ছেলে চাকরি দিতে পারে, কে আমার 10,323 চাকরি রক্ষা করতে পারবে, ফিরিয়ে দিতে পারবে, কে আমার এই যে লাগামহীনভাবে রাখাতে দুর্নীতি যে চলছে এগুলিকে কে ইয়ে করতে পারে, কে আমাকে সুস্থভাবে রাজ্যটাকে পরিচালনা করতে পারবে, এটা বিবেচনার মধ্যে রেখে মানুষ সিদ্ধান্ত নেবে। মানুষ বলছে কথা, কে রাজ্যে শান্তি সম্প্রীতি গণতন্ত্র রক্ষা করতে পারবে। তো মানুষ জীবনে অভিজ্ঞতা থেকে দেখছে সিপিএম, বামফ্রন্ট, গণমুক্তি পরিষদ বিগত দিনে এটা করে দেখিয়েছে, আগামী দিনেও ওরা সুযোগ পাইলে এটাকে আরও বড় করে করবে।